নমস্কার বন্ধুরা, আজ 8ই সেপ্টেম্বর রাত্রি প্রায় 11টা বেজে গেছে। বলা যায় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই 9ই সেপ্টেম্বর আমাদের দোরগোড়ায় বা আমাদের জীবনের মধ্যে চলে আসবে। 9ই সেপ্টেম্বর 2024 দিনটা একটা হয়তো ঐতিহাসিক দিন হতে চলেছে। যেরকম 9ই আগস্ট একটা পৃথিবীর বর্বরতম অন্যায় অবিচারের মতো একটা অবিচার ঘটেছিল এবং সেটার বিচারের জন্য আমরা 1 মাস ধরে অপেক্ষা করে আছি। আমরা জানি বিচার এত তাড়াতাড়ি পাওয়া যায় না, বিচারের জন্য অনেক সময় লাগে। যারা বিচারপতি তাদের উপর অনেক চাপ থাকে, অনেক কিছু ভেবে চিনতে দেখে শুনে অনেক বিভিন্ন রকমের দলিল সপক্ষে বিপক্ষে, বিভিন্ন ধরনের উকিলের বিভিন্ন জবানবন্দি, বিভিন্ন সাক্ষীর বয়ান, দোষীদের বয়ান, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তাদের বিচার করতে হয়। কাজটা অনেক কঠিন, কাজটা অনেক সময় সাপেক্ষ এবং ততটাই কঠিন এবং সময় সাপেক্ষ সিবিআই এর সঠিক দোষীকে খুঁজে বের করা। আমরা সব জানি, কিন্তু আমরা শুধু এটুকু জানতে চাই যে জাস্টিস বা জাস্টিসের যে প্রসেস সেটা সঠিক পথে এগোচ্ছে, সঠিক লোকের দিকে এগোচ্ছে। এইটুকু জানলেই আমরা বোধহয় কাল বা আজ যাই বলুন না কেন, আসতেই চলেছে 9ই সেপ্টেম্বর, প্রায় এসে গেছে, আমরা তাতেই অনেকটা সন্তুষ্ট হব। আজকের রাত সংকল্পের রাত, আজকের রাত জেগে থাকার রাত। আজকে কলকাতার ঘরে ঘরে, কলকাতার বাইরে বাইরে, পথে পথে মানুষ জেগে রয়েছে। আজকে চন্দ্রবিন্দুর গান শোনা যাচ্ছে, আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি চাই না পেতে তো, আমি পাই না তোমায় ছুঁতে, তোমায় আমার একলা লাগে ভারী। আমি দেখছিলাম চন্দ্রবিন্দুর সেই গান হচ্ছে রাস্তায় এখন। আর বিশ্বাস করুন, আমরা যাদেরকে তারার চোখে দেখতাম, সেই রূপলী পর্দার কলাকুশলীরা, বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা আজ মানুষের সাথে মিশে গিয়ে হাতে হাত ধরে রাস্তায় হেঁটে চলেছেন, রাস্তায় বসে আছেন, জেগে আছেন সারা রাত জাস্টিসের জন্য। এবং বিশ্বাস করুন, তাদের কোনো রং নেই। হ্যাঁ, হয়তো কেউ কেউ কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থক, কিন্তু আজকে তারা যে বসেছেন রাস্তায়, তারা যে নেমেছেন মানুষের সাথে, তারা তো অনেকদিন আগে থাকতেই সেই পার্টিকুলার দল বা দলের সমর্থক ছিলেন, কিন্তু আজকে তারা যে নেমে এসছেন সেটা কিন্তু বিবেকের তাগিদে। আজকে এত চারিদিকে এত অত্যাচার অনাচার দিনের পর দিন হচ্ছে রাজ্যে, রাজ্যের বাইরে, পৃথিবীতে, তারা কিন্তু নেমে আসেননি। তারা আজকে নেমে এসেছেন এই কারণেই যে তাদের মন, তাদের অন্তরাত্মা আজকে তাদের নিয়ে এসেছে নামিয়ে। এই জায়গাটাতে না অন্য কিছু ভেবে এনাদের ভেতরের ইচ্ছাটাকে ছোট করে দেবেন না। মাননীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বা মাননীয় মিমি চৌধুরীর সাথে যে অন্যায়টা হয়েছে, মিমি চক্রবর্তী, ভুল বললাম, প্রাক্তন সাংসদ মিমি, এনাদের সাথে যেটা হয়েছে, যেই বা যারা করে থাকুন, আমার মনে হয় আপনারা একদম ওপেন ফোরামে যদি ক্ষমা চান, তাহলে এই আন্দোলনের পক্ষে একটা পজিটিভ সংকেত যাবে। হ্যাঁ, অনেক কিছু আমরা ঝোঁকের মাথায় করে ফেলি, ভুল করে ফেলি, কিন্তু এই মানুষগুলোকে অপমান করা, এই মানুষগুলোকে নিগৃহীত করাটা একদম উচিত হয়নি। এনারা কিন্তু নিজেদের ভেতরের তাগিদে, নিজেদের অন্তরাত্মার তাগিদে কিন্তু রাস্তায় নেমেছিলেন বা নামতে চেয়েছিলেন। আমরা তাতে জোর করে গাড়িতে তুলে দিয়েছি, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। এখানে কিন্তু তারা
আমাদের পাশে আছেন, এইটাই আমাদের বড় পাওয়া। যেরকম আমরা আমাদের নিজেদের পাশে আছি, হাতে হাত ধরে আয় আরো বেঁধে বেঁধে থাকি, আয় নিজেদের আরো বেঁধে বেঁধে রাখি, এই জায়গাতে তারা যে নিজেদের মনের সাড়া দিয়ে, আমরা কিন্তু তাদের ডাকিনি, তারা কিন্তু নিজেরা এসেছেন এবং তারা কোনো ফুটেজ নিতে আসেননি। তাদের কিন্তু সত্যি কথা বলতে কোনো ফুটেজ নেওয়ার নেই। আজকে ঋতুপর্ণা সেনগুপ্তকে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, যেমন মিমি চক্রবর্তীরও প্রয়োজন নেই নিজেকে একজন বড় অভিনেত্রী বলে প্রমাণ করার। এতদিন কিন্তু তারা কোনো রকম কোনো বড় আন্দোলনে কিন্তু তারা সামিল হননি। তারা এই আন্দোলনটায় এসেছেন মানে এই আন্দোলনটা তাদের অন্তরাত্মাকে নাড়িয়েছে, সেই অন্তরাত্মার তাগিদে তারা এসছেন। সুতরাং তাদেরকে এইভাবে ফিরিয়ে দেওয়াটা ঠিক হয়নি, গো ব্যাক বলাটা ঠিক হয়নি। আমাদের কিন্তু ওনাদের কামন বলে রিকোয়েস্ট করা উচিত, এবং আমার মনে হয় তারা আমাদের সামনে থাকলে আমাদের জোর আরো বাড়ত। যাই হোক, বড় আন্দোলনে কিছু দোষ ত্রুটি হয়ে যায়, মানুষের ইমোশনটা আজকে যে জায়গায় গেছে সেখানে ভুল ভ্রান্তি হওয়ার যে সম্ভাবনা নেই তা নয়। এই ভুল ভ্রান্তিগুলোকে আমাদের যতটা সম্ভব শুধরে নিয়ে আমাদের দল জাতি বর্ণ নির্বিশেষে একসাথে থাকা উচিত। আজকে যেরকম শাসক দলের বিভিন্ন এমএলএ এমপিরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন, অনেকে দলকে পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন, অনেকে বিভিন্ন রকম পুরস্কার ত্যাগ করেছেন, বহু দুর্গাপুজো তাদের অনুদান ফিরিয়ে দিয়েছেন। হ্যাঁ, এর মধ্যে অনেক কিছু ঘটছে, অনেক লোক ফেসবুকে অনেক রকমের টুইট করছেন, মিম করছেন, কিছু হয়তো সীমা ছাড়িয়ে যাচ্ছে, মানে একটা তো মাত্রা আছে, অনেক সময় সেটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে বা মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে। যেমন আমি অনেক পোস্ট দেখেছি আজকে নাকি লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢোকার দিন। হ্যাঁ, তো কারা কারা লক্ষ্মী ভাণ্ডার ফিরিয়ে দিলেন জানান। এই যে কথাগুলো যারা বলছেন তাদের তো এটুকু ভাবা উচিত যে লক্ষ্মী ভাণ্ডারটা কি। লক্ষ্মী ভাণ্ডারটা একটা অনুদান, এবং সেই অনুদানটা সম্পূর্ণ মানুষের আয় করে দেয়া হচ্ছে। এখন তারা বলতেই পারেন এই জিনিসটা তো আগের সরকার করেনি। ঠিক কথা, আগের সরকার করলেও আমরা হয়তো একইভাবে গ্রহণ করতাম সেই অনুদান হিসেবে, যেরকমটা আজকে গ্রহণ করা হচ্ছে। এর দুটোর একটারও কিন্তু, হ্যাঁ, রাজ্য সরকার নিশ্চয়ই কৃতিত্ব নিতে পারেন এই ধরনের একটা জনমুখী একটা কর্মসূচি নেওয়ার জন্য, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে প্রান্তিক মহিলাদের সাহায্য করা। কিন্তু আমরা এটাও বলতে পারি এই অনুদান বা এই ভিক্ষাটা না দিয়ে যদি প্রকৃত কর্মসংস্থানের চেষ্টা করা হতো তাহলে বোধহয় ব্যাপারটা আরো ভালো হতো। মানে আমি আজকে বাড়ি বসে বসে টাকা পাচ্ছি, তার জায়গায় আমি যদি কাজ করে খেটে রোজগার করতাম, আমার মনে হয় এই বাড়িতে যে মহিলারা, যে গৃহ কর্ত্রীরা যারা এই অনুদান নিচ্ছেন, তারা কিন্তু কেউই এরকম ফ্রিতে বা কোনো কাজ না করে এই অনুদান নিতে চান না। তারা বোধহয় খেটে তাদের নিজেদের প্রাপ্য নিতে চান। সেটা যদি 1000 টাকার জায়গায় বেড়ে 5000 টাকা হয় সেটাও যেমন, বা সেই খাটনিটা কমে যদি 500 টাকা হয় সেটাও আমার নিজের খাটনি, নিজের চেষ্টায় নিজের কষ্টে অর্জিত আমার হকের টাকা। এইটা যদি করতে পারতেন তারা, আমার মনে হয় আরো অনেক বেশি হতো। প্রবলেমটা কি জানেন তো, এইভাবে যদি আমি কাউকে কর্মসংস্থানের চেষ্টা করি তাহলে তার জন্য খরচ অনেক বেশি হয়। তার জায়গায় 1000 টাকা করে দিয়ে দেওয়াটা অনেক সহজ। ব্যাপারটা কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে এই আমরা যেটা করি বিভিন্ন রকম যে প্রোগ্রামে দেখেন যে বৃদ্ধ মানুষকে কম্বল বিতরণ করা হয়। 100-150 টাকার কম্বল নিয়ে 200 জনকে 300 জনকে আমি কম্বল বিতরণ করে দিলাম। হ্যাঁ, একজনের কম্বলের সংস্থান পূর্ণ হলো, কিন্তু এই মানুষটা কেন কম্বলটা নিজে কিনতে পারছে না সেইটা কিন্তু আমরা তলিয়ে দেখি না, দেখতে চাই না। আমরা একটা সাময়িক একটা সাহায্য করে আমরা কিছুটা পাশ কাটিয়ে চলে গেলাম সমাজের একটা বড় ঘটনাকে। ধরা যাক বৃদ্ধাশ্রমে আমি গিয়ে 10 জন মাকে, বয়স্ক মা বা বয়স্ক বাবা যারা আছেন তাদের পুজোর সময় ধুতি পাঞ্জাবি বা
শাড়ি বা নাইটি যার যেটা দরকার লাগে আমি দিয়ে এলাম। কিন্তু এটাতে কিন্তু আমি ওনাদের যে সমস্যাটা, যেটার জন্য ওনারা বৃদ্ধাশ্রমে আছেন, সেটার কোনো সমাধান করলাম না। আমরা কিন্তু কোনো সামাজিক পট পরিবর্তনের চেষ্টা করলাম না, বরং জিনিসটাকে একটা ধামা চাপা দিয়ে এলাম, খাইয়ে পড়িয়ে চুপ করে রাখো বাবা, যাতে তারা প্রতিবাদ করতে না পারে। ঠিক এই জিনিসটা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার বলুন বা বিভিন্ন যে সরকারি প্রকল্প বলুন, সেগুলো কিন্তু করে যাচ্ছে, যার জন্য এত অভূতপূর্ব আন্দোলন। বিশ্বাস করুন, আজকে আমি অবাক হয়ে গেছি দেখে যে কুমোরটুলিতে পর্যন্ত এই ধরনের পোস্টার। আমার কিছু বন্ধু বান্ধব সেই ছবি আমাকে পাঠিয়েছিল, আমি আমার নিজের পোস্টে পোস্ট করেছি। হ্যাঁ, কুমোরটুলি দিচ্ছে ডাক, আমার দুর্গা বিচার পাক। ভাবা যায়? যাদের রুটি রুজির আজকে টান পড়েছে, আজকে লোকজন দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিচ্ছে, দুর্গাপুজো ছোট করে করছে বলে দুর্গা ঠাকুরের দাম কমে যাচ্ছে, সেখান থেকে তাদের ব্যবসার ক্ষতি হতে পারে। এখনো তাদের ব্যবসা জমে ওঠেনি, দুর্গাপুজো আসতে চলেছে, 1 মাসও বাকি নেই, বায়না হচ্ছে না ভালোভাবে তাদের। এই জায়গায় দাঁড়িয়ে তারা লিখছে কুমোরটুলি দিচ্ছে ডাক, আমার দুর্গা বিচার পাক। ভাবা যায়? কুমোরটুলির মৃৎশিল্পী সমিতি, কোনো পলিটিক্যাল কোনো এজেন্ডা তাদের নেই। তারা একটা জনগণের মধ্যে লুকিয়ে থাকা সকল রাম বাম নয়, তারা কিন্তু একদম নির্ভেজাল খেটে খাওয়া মৃৎশিল্পী। আজকে রিক্সা পুলারদের, যারা রিক্সা চালান, তাদের একটা মিছিল বেরিয়েছিল, ভাবতে পারেন? যারা খেটে খাওয়া মানুষ, যাদের দিন আনি দিন খায়, মানে ওইটুকু সময়ও তাদের মিছিলে নষ্ট করার কথা না। এতটাই দারিদ্র তাদের, এতটাই তাদের পেটের চাপ, পেটের জ্বালা, তারা কিন্তু সেটা ভুলে রাস্তায় নেমেছে। সুতরাং এই আন্দোলনকে যদি আমরা আজকে অসম্মান করি, তাহলে আর জীবনে নিজেকে ক্ষমা করতে পারবো না। এবং যারা আজকে বা যারা কালকে সকালবেলা 10টা সাড়ে 10টার সময় সমস্ত কাগজপত্র নিয়ে বসবেন একটা কিছু আমাদেরকে শোনানোর জন্য, তারাও যেন এই জিনিসটা ভাবেন, এইটা যেন তাদের মাথাতে থাকে যে তাদের কথার জন্য এতগুলো জুনিয়র ডাক্তার অপেক্ষা করে আছে কবে তারা কাজে জয়েন করবে, এতগুলো মানুষ অপেক্ষা করে আছে কবে তারা এই আন্দোলন থেকে গিয়ে আবার নিজেদের স্বাভাবিক জীবনে যেতে পারবে। এত জায়গা অপেক্ষা করে আছে এই পার্টিকুলার বিচারটাকে। এবং এটা যদি সুবিচার না হয়, এই আন্দোলন যে কোথায় গিয়ে ঠেকবে সেটা কেউ জানে না। এটা কোনো হুমকি নয়, কেউ এটাকে যদি হুমকি ভাবে সেটা জন্য আমি দুঃখিত। আমার মনে হয় কেউই আমরা, মানে যারা এতদিন ধরে আন্দোলন করে আসছি বা আন্দোলনের সামনে থাকার চেষ্টা করছি, আন্দোলনের সাথে থাকার চেষ্টা করছি বা আন্দোলনকে মদত দিয়ে চলেছি সময়ের পর সময়, দিনের পর দিন, আমরা কিন্তু কেউ প্রশাসনকে হুমকি দিচ্ছি না। আমরা প্রশাসনকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি যে দেখো আমরা জেগে আছি, তোমরাও ঘুম থেকে ওঠো। সে একটা গান ছিল, গল্প হলেও সত্যি, সিনেমাতে রবি ঘোষ গিয়েছিলেন, সুখ বলে ওঠো সারি, ঘুমায় না আর, এ জীবন গেলে ফিরে আসে না আবার। সবাই আজকে এই জিনিসটা নিয়ে পড়েছে যে এই সময়টা যদি পেরিয়ে যায়, এই দিনক্ষণটা যদি পেরিয়ে যায়, এই দিনক্ষণটা আর আসবে না। বড় সাংঘাতিক সন্ধিক্ষণে আমরা আছি। প্রশাসকের একটা সত্যিকে ঢাকার প্রবল চেষ্টা, আর তার জায়গায় জনতা জনার্দন জিন্দাবাদ। এই যে জিনিসটা, এই যে ঘটনাটা, এটা একটা অভূতপূর্ব জায়গায় পৌঁছে গেছে। এবার এই জায়গাটাকে ধরে রেখে, এই জায়গাটাতে কোনোভাবে যেন কোনো খারাপ আঁচ না আসে, যেটা আপ্রাণ চেষ্টা চলেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন দিক থেকে চেষ্টা চলেছে, কন্টিনিউয়াস আমাদেরকে বিভিন্নভাবে কথা বলা হচ্ছে, বহু ফেক জিনিস দেখানো হচ্ছে, রুগীরা নাকি বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। বিশ্বাস করুন, আমাদের ব্যক্তিগতভাবে আমরা ডাক্তাররা আজকে একদম নির্লজ্জ বেহায়া হয়ে গেছি। আমাদের মধ্যে চামড়াটা, নিজের মানুষের চামড়া পর্যন্ত নেই, আমরা এতটা খারাপ হয়ে গেছি। বিলিভ মি,
বিশ্বাস করুন, বলতে কোনো বাধা নেই। আমরা এখন কোনোভাবেই কোনো রকম এই সমস্ত কথায় কান দিতে রাজি নই। আমরা নির্লজ্জ বেহায়া। হয় আমাদের মেরে ফেলুন, নইলে যতক্ষণ না বিচার হয় ততক্ষণ আমাদের পাশে থাকতে হবে আপনাদের, তবেই আমরা আপনাদের পাশে থাকব, না হলে নয়। এটাকে যদি আপনারা হুমকি ভাবেন, ভাবতে পারেন। আপনাদের আমাদের পাশে থেকে বিচার অবধি থাকতে হবে, না হলে আপনারা আপনাদের নিজেদের বুঝে নিন, নিজেদের মতো বুঝে নিন। কিছুদিন আগে এইরকমই একজন আমাদের শাসকের সর্বোচ্চ স্তর থেকে ফোঁস করার হুমকি দিয়েছিলেন। তার ফলে ফোঁস করে কি কি কার্যকরী হয়েছে, সে কুচবিহারের বিধায়ক বলুন, সে ক্যানিংয়ের একজন ব্লক লেভেলের নেতা বলুন, তারা যেটা করেছে সেটা আপনারা সবাই জানেন। সেটা ভাইরাল হয়ে, মিম হয়ে সারা ইন্টারনেটে, সারা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে ঘুরে বেড়াচ্ছে। আমার এই কথাকে যদি আপনারা হুমকি ভাবেন বা ফোঁস করা ভাবেন, তাহলে ফোঁস করা, এবং সেখানে আপনারা যা ভাববেন ভেবে নিন, যা বোঝবার বুঝে নিন। আমিও সেই একইভাবে বললাম। আমাদের সাথে থাকতে হবে, এবং আমার মনে হয় সারা বাংলার বেশিরভাগ লোক, লক্ষ লক্ষ মানুষ, হ্যাঁ হয়তো গ্রামের দিক থেকে একটু কম, শহরের দিকে বেশি, কারণ গ্রামের দিকে প্রান্তিক মানুষগুলো লক্ষ্মী ভাণ্ডার যেহেতু নেয়, তারা একটা অদ্ভুত সমস্যায় পড়ে আছেন যে রাজরোষে পড়বো কি পড়বো না। যদি লক্ষ্মী ভাণ্ডারটা হাওয়া হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, তাহলে কি হবে? মাসে মাসে 90,000 টাকা আসছিল। স্বাভাবিক, একটা মানুষের পেটে টান পড়লে জিনিসগুলো হয়। আর কতটা খারাপ মানসিকতা থাকলে এইরকম কথা বলতে পারেন যে আজকে লক্ষ্মী ভাণ্ডার বেরিয়েছে, কে কে ফেরত দিলেন বলুন? ছি 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 ছি। আরে ভাই, বিবেক বলে তো বস্তু আছে। বাড়িতে তো মা, বউ, মেয়ে, বোন, দিদি তো আছে রে বাবা। কালকে তোমার সঙ্গে এই জিনিস হলে তখনও কি তুমি এই কথাই বলবে যে লক্ষ্মীর ভাণ্ডার নেবে না? তখন ইচ্ছা করবে? মায়ের নামে যে লক্ষ্মী ভাণ্ডারটা আছে তখন নিতে ইচ্ছা করবে যদি পরিবারের কারোর সাথে এই ঘটনা ঘটতো? এগুলো লিখতে এতটুকু কষ্ট হয় না? আজকে যারা বলছেন যে বিনা চিকিৎসায় মারা গেছে, একটা জিনিস বলুন তো, বিনা চিকিৎসায় তো আমাদের সেই ডাক্তারটাও মারা গেছে। কাগজে কলমে তারা লিখেছিল আনকনসিয়াস বডি। চিকিৎসা হলো না কেন? তার কেন তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো না? কেন তাকে চেস্ট মেসেজ দেওয়া হলো না? যে মেয়েটা এতদিন ধরে নিরলস প্রচেষ্টা করে একাধিক মানুষের প্রাণ বাঁচিয়েছে, তার প্রাণ বাঁচানোর জন্য মিনিমাম চেষ্টাটা হলো না কেন? সে কৈফিয়ত আছে আপনাদের কাছে? আমার বোনটা কেন বিনা চিকিৎসায় মারা গেল? কেন তাকে চিকিৎসকদের একটা অংশ হয়তো তাদেরকে মেরে হত্যা করলো, নইলে নীরব থাকলো, তার হত্যা দেখলো? এর বেলায় কিছু না। আর এটা যতক্ষণ না হবে, যতক্ষণ না আপনি আমাদের হয়ে জাস্টিসের জন্য চেঁচাবেন, এবং যতক্ষণ না জাস্টিস পাওয়া যাবে, তার আগে পর্যন্ত আমরা আমাদের জুনিয়র ডাক্তারকে একজনকেও বলবো না যে আপনারা কাজে যান। আর আমাদের উপর জোর খাটালে, আমাদের উপর প্রেশারাইজ করলে কিন্তু আমরা সবাই কাজ বন্ধ করে দেবো, রিজাইন করে দেবো। তারপর নিজেদেরটা নিজেরা বুঝে নিন। আপনারা সবাই ইন্টারনেট ঘেটে বড় বড় ডাক্তার হয়ে গেছেন, নিজেদের চিকিৎসা নিজেরা করে নিন। বাড়িতে ভেন্টিলেটর রাখুন, ডায়ালিসিস রাখুন, যা ভালো মনে হয় করে নিন, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। কিন্তু যদি সম্ভব হয় আমাদের পাশে থাকুন। এতদিন অনুরোধ করেছি, কিন্তু যেভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে এই ধরনের উল্টোপাল্টা কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না, কোনোভাবেই করব না। একজন প্রধান শিক্ষক, একজন আমাদের স্কুলের, আমার স্কুল বাঙুর মাল্টিপারপাসের যিনি এখন হেডমাস্টার মশাই, তার মতো মানুষ পর্যন্ত লিখছে যে ডাক্তারদের ইন্টার্নশিপের সময় ডাক্তারদের বিনা পয়সায় সরকারি হাসপাতাল পড়ায়, ডাক্তারদের দায়িত্ব হচ্ছে সেগুলো বুঝে নেওয়া। আমি তো আগের দিনে আমার ভিডিওতে বলেছি, হ্যাঁ আমাদের বিনা পয়সায় পড়ায়। আমি 4 বছর ধরে মাত্র 1000 টাকা দিয়ে পড়েছি, কিন্তু আমার ইন্টার্নশিপে আমি তার
100 গুণ কেন, হয়তো 1000 গুণ টাকা তুলে দিয়ে এসেছি সরকারকে 1 বছরের মধ্যে। সেটা যদি প্রাইভেট হাসপাতালের বা নার্সিংহোমের নিরিখে করা হয়, তাহলে আমি যে মাইনে পেয়েছি বা যত টাকায় আমাকে পড়ানো হয়েছে, সেটা যদি একটা প্রাইভেট ইনস্টিটিউটে পড়ানো হতো, যে খরচ হতো আজকের দিনে যদি ধরি যে 1 কোটি টাকা লাগে প্রাইভেটে একটা সিট পেতে, আমি অন্তত 10 কোটি টাকার কাজ করে দিয়ে এসেছি ইন্টার্নশিপে। আমি যে কটা ডেলিভারি করেছি, যে কটা সিজারিয়ান সেকশন করেছি, যে কটা অ্যাপেন্ডিক্স অপারেশন করেছি, যে কটা অ্যাবসেস ড্রেনেজ করেছি, যে কটা মেডিসিনের রুগীকে রোজ দেখেছি, মাটিতে বসে তাদেরকে চিকিৎসা দিয়েছি, স্যালাইন লাগিয়েছি, যদি গোটা জিনিসটা হিসেব করা হয়, আমি তাহলে 10 কোটি কেন 1000 কোটি টাকা ফিরিয়ে দিয়ে এসেছি। সুতরাং ওই কথাটা বলবেন না। আর আপনি নিজে একবার সরকারি হাসপাতালে গিয়ে দেখেছেন সরকারি পরিষেবা বন্ধ আছে কিনা? আপনি তো কাশ্মীরে গিয়ে একজন নিরপেক্ষ মানুষ হয়ে একটা পার্টিকুলার দলের হয়ে আপনি জিন্দাবাদ স্লোগান দেন বেড়াতে বেরিয়ে, শিকারা বোটে উঠে। আপনি কি করে জানবেন? একদিনও গেছেন বিনা পয়সায় সরকারি হাসপাতালে গেছেন? পরিবারের কেউ কখনো ভর্তি হয়েছে? হাসপাতালের ভেতরে গিয়ে দেখেছেন কি কঠিন পরিস্থিতিতে তারা কাজ করে? 13 বছর ধরে যে মানুষটা জিন্দাবাদ বলছিলেন, যিনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার একবারের জন্য বলেছেন যে কেন এটার পরিবর্তন হবে না দিনের পর দিন? এতগুলো সরকারি হাসপাতাল তৈরি হয়ে গেছে, আগে মাত্র 5টা হাসপাতাল ছিল, কেন এখনো মালদা থেকে মানুষকে এখানে আসতে হচ্ছে? কেন এখনো নদিয়া থেকে মানুষকে আসতে হচ্ছে, যেখানে প্রত্যেকটা জায়গায় একাধিক মেডিকেল কলেজ হয়েছে? মালদা মেডিকেল কলেজ তৈরি হয়েছে, মিদনাপুর মেডিকেল কলেজ তৈরি হয়েছে, তো মিদনাপুর জেলার লোকজনকে কেন এখানে আসতে হবে? কুচবিহার মেডিকেল কলেজ তৈরি হয়েছে, তাহলে কুচবিহারের লোককে কেন শিলিগুড়ি যেতে হবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে? দিনাজপুরের পর্যন্ত মেডিকেল কলেজ আছে, প্রত্যেকটা জেলায় মেডিকেল কলেজ আছে, তাহলে কেন কলকাতার এত ভিড়? কেন সেই জায়গাগুলোতে চিকিৎসা হয়ে যাচ্ছে না কেন? সেই কথাগুলো কোনোদিন জিজ্ঞেস করেছেন? আপনার লেভেলে, আপনার পলিটিক্যাল কানেকশনের লেভেলে জিজ্ঞেস করেছেন? আগে জানুন। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার কাছ থেকে এগুলো আশা করা যায় না। যেমনি আশা করা যায় না এই যে সমস্ত টুইট গুলো বলা হচ্ছে দিনের পর দিন। পরিষ্কার কথা, কালকের জন্য আমরা অপেক্ষায় রয়েছি। কালকে যদি প্রকৃত জাস্টিসের একটা সুরাহা আমরা পাই, আমরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেব যত তাড়াতাড়ি সম্ভব আন্দোলন তুলে নেয়ার। যদি দেখি সিবিআই এর মধ্যে সদিচ্ছা আছে, কিন্তু যদি দেখি সিবিআই অন্যান্য যে সমস্ত নারদা, সারদা, নোবেল চুরি ইত্যাদির মতো জিনিসটাকে ক্রমশ ঢিলে করার চেষ্টা করছে, পেছানোর চেষ্টা করছে, মাপছে, হাওয়া মাপছে, জল মাপছে, এবং পলিটিক্যাল এজেন্ডা, রাজনীতি, কেন্দ্র রাজ্য রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে আমাদের আন্দোলন আরো জোরদার হবে। এরপরে আমরা সিবিআই দপ্তরে গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকবো, চিফ জাস্টিসের বাড়িতে গিয়ে বসে থাকবো, দরকার আমরা ট্রেনে করে সবাই মিলে দিল্লি যাব, প্রয়োজন যদি হয় সেখানে গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকবো। যদি দেখি এর কোনো এদিক ওদিক হচ্ছে, এর শেষ দেখে আমরা ছাড়বো। একদম 100% নিশ্চিন্ত থাকতে পারেন, যে যা খুশি বলুন আমাদের বিরুদ্ধে, আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো। এবং তার আউটকাম যাই হোক না কেন, আউটকাম হবে একটা প্রপার জাস্টিস, নয় হবে আমাদের মৃত্যু। এর মাঝামাঝি কিছু নেই। মৃত্যুকে আমরা ভয় পাই না, কোনো দিন ভয় পাই না। বিশ্বাস করুন, দেখে নিতে পারেন, আমাদের ইতিহাস দেখে নিতে পারেন, কিভাবে আমরা আমাদের ছোটবেলা থেকে স্ট্রাগল করে পড়াশোনা করে বড় হয়ে উঠেছি। সোনার চামচ মুখে দিয়ে আমরা জন্মাইনি কেউ, দেখে নিতে পারেন। আজকে যা কিছু করেছি নিজের চেষ্টায় করেছি, যেটুকু করেছি, বাড়ি গাড়ি হোয়াটএভার, নিজেদের চেষ্টায় করেছি, নিজেদের অধ্যাবসায় করেছি। সুতরাং কারুর কাছে কিছু হুমকি বা কিছু বলার, কিছু লুকোবার আমাদের নেই। একদম পরিষ্কার কথা, পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলছি। হয় পাশে থাকুন, নইলে অন্তত নীরব থাকুন। উল্টো দিকে গেলে আপনি যদি ইট মারেন, পাটকেলটি মারতে আমি ছাড়বো না ভাই। তার ফল যাই হোক না হোক, জেলে থাকতেও আমাদের অসুবিধে নেই, মারা যেতেও আমাদের অসুবিধে নেই। সেদিন আমার বডি নিয়ে এর থেকে বেশি আন্দোলন হবে, দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ মনের মানুষ হওয়ার চেষ্টা করুন। আর যারা আন্দোলনে রয়েছেন সবাইকে বলছি, হাল ছাড়বেন না। প্রচুর মানুষ যারা সঙ্গে আছেন হতাশায় ভুগতে আরম্ভ করেছেন বর্তমান কেন্দ্র এবং রাজ্যের এই টানাটানিতে, সিবিআই এবং পুলিশের এই নেককারজনক বিভিন্ন রকম পদ্ধতিতে। একবার এক রকম ফেক ভিডিও, ফেক ফটো বের করে ইভেন পুলিশ পর্যন্ত প্রচার করার চেষ্টা করছে।
এতটা প্রতিকূলতার বিরুদ্ধে, এতটা অপোজিশনের বিরুদ্ধে আমরা লড়ে যাচ্ছি, আমাদের কিন্তু সংঘবদ্ধ হয়ে থাকতে হবে। এবং সংঘবদ্ধ হয়ে থাকলে কারোর ক্ষমতা নেই আমাদের জাস্টিসকে ডিনাই করে, সে যত দেরি হোক না কেন। আর যত দেরি হবে আন্দোলন তত বাড়বে। এই শপথ নিয়ে আমাদের চলতে হবে। ভালো থাকবেন। নমস্কার।